यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थान अधर्मस्य तदात्मानं सृजन्नहं धर्म संस्थापनार्थे সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখনই পৃথিবীতে ধর্মের পরিবর্তে অধর্ম রাজত্ব করেছে তখনই ভগবান মনুষ্য রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন এবং পৃথিবীর মধ্যে অধর্মের বিনাশ করে ধর্মকে প্রতিষ্ঠা করেছেন। এমনই একটি কথা মহাভারতের সূচনাতেই রয়েছে। বিবেকানন্দ এরকমই এক যুগ পুরুষ মহামানব, যিনি অন্যায় অধর্ম অসত্যকে দূর করতে পৃথিবীর ইতিহাসে আবির্ভূত হয়েছিলেন। জীবন মৃত্যু পৃথিবীর সেই মানুষগুলোকে তিনি জাগিয়ে তুলতে চেয়েছেন। ওঠো জাগো বীর ভোগ্যা বসুন্ধরা সর্বদা কর্মমুখী হও। তার এই আহ্বান সমুদ্র হিমাচলের সমগ্র মানব জাতিকে জাগিয়ে তুলেছিল। তিনি বাংলাদেশের সমাজের এবং বাংলা সাহিত্যের এক জনবন্দিত কৃতি মনীষী এবং কিংবদন্তি মহাপুরুষ। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি সকাল বেলার পূর্ণ লগ্নে কলকাতার শিমুলিয়া পল্লীর বিখ্যাত এক কায়স্থ পরিবারে নরেন্দ্রনাথ জন্মগ্রহণ করেন। নরেন্দ্রনাথের পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন হাইকোর্টের বিখ্যাত আইন ব্যবসায়ী। মাতা ভুবনেশ্বরী দেবী ছিলেন ভক্তিপরায়ণা রমণী। মা রামায়ণ মহাভারত পাঠ করতেন এবং সঙ্গীতে ছিল তার অনুরাগ। ছেলেবেলায় নরেন্দ্রনাথের নাম ছিল বীরেশ্বর, ডাক নাম ছিল বিলে। অন্নপ্রাশনের সময় তার নাম রাখা হয় নরেন্দ্রনাথ। ছেলেবেলায় নরেন্দ্রনাথ ছিলেন খুব চঞ্চল প্রকৃতির শিশু। বাড়ির শিক্ষকের কাছে 6 বছর বয়স থেকেই তিনি লেখাপড়া শুরু করেন। নরেন্দ্রনাথকে 7 বছর বয়সে মেট্রোপলিটন স্কুলে ভর্তি করা হয়। ওই স্কুল থেকে 1879 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন তিনি। এরপর প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলেন। 1 বছরের মধ্যে ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে প্রেসিডেন্সি কলেজ ত্যাগ করেন তিনি। পরের বছর ভর্তি হয়েছিলেন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে। সেখান থেকে তিনি 1881 খ্রিস্টাব্দে FA পরীক্ষায় উত্তীর্ণ হন। জেনারেল অ্যাসেম্বলি কলেজের অধ্যক্ষ উইলিয়াম হেস্টিং সাহেব নরেন্দ্রনাথের দর্শন শাস্ত্রে পাণ্ডিত্য দেখে অভিভূত হয়েছিলেন। 1884 খ্রিস্টাব্দে তিনি BA পাস করেন। আইন পড়তে BL পড়াশোনা শুরু করেন, কিন্তু BL পড়লেও তার পরীক্ষা দেওয়া হয়নি। পিতা মারা যাওয়ায় সংসারের দুরবস্থা দূর করতে তিনি পড়াশোনা ছেড়ে মেট্রোপলিটনে শিক্ষকতা কর্ম শুরু করেন। ঠাকুর রামকৃষ্ণ দেবের সঙ্গে নরেন্দ্রনাথের প্রথম সাক্ষাৎ ঘটেছিল 1881 খ্রিস্টাব্দে। এরপর বাস্তব জগতের সংঘাত ও দুঃখ থেকে মুক্তি পেতে প্রাচ্য ও পাশ্চাত্য দর্শন শাস্ত্রে গভীরভাবে অধ্যয়ন করতে শুরু করেন, কিন্তু কোথাও তিনি তার কাঙ্ক্ষিত লক্ষ্য বস্তুতে পৌঁছতে পারছিলেন না। 1885 খ্রিস্টাব্দে রামকৃষ্ণদেব কর্কট রোগে আক্রান্ত হলে নরেন্দ্রনাথ ও অন্যান্য যুবকেরা তার সেবা করতে শুরু করেন। 1886 খ্রিস্টাব্দে 16ই আগস্ট রামকৃষ্ণদেব মারা যান। মৃত্যুর পর রামকৃষ্ণদেব তার অসমাপ্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিয়ে যান নরেন্দ্রনাথের হাতে। 1888 এবং 1889 খ্রিস্টাব্দে ভারতের বিভিন্ন তীর্থস্থান ঘুরে স্বামী বিবেকানন্দ 1890 খ্রিস্টাব্দে বেরিয়ে পড়েন বিভিন্ন তীর্থস্থান ঘুরে 1893 খ্রিস্টাব্দে কুসুম কুমারী মন্দিরে এসে হাজির হয়েছিলেন। তখন আমেরিকা শিকাগো শহরের বিশ্ব ধর্ম সম্মেলনের আয়োজন চলছে। 1893 খ্রিস্টাব্দে 31 আগস্ট বিবেকানন্দ আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেন। 11ই সেপ্টেম্বর শিকাগোর কলম্বাস হলে ধর্ম মহাসভার উদ্বোধনের দিনে বিবেকানন্দ হাজির হয়ে সংক্ষিপ্ত বক্তৃতা রেখে আমেরিকাবাসীর মন জয় করে নিয়েছিলেন। এরপর ধর্ম মহাসম্মেলন শেষ হলে আমেরিকার বিভিন্ন স্থানে বক্তৃতা দিয়ে 1895 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে প্যারিস থেকে লন্ডনে ফিরে আসেন। 1896 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে ইংল্যান্ডের মার্গারেট নোবেল তার শিষ্যত্ব গ্রহণ করেন। ভারতের জন্য নোবেল তার জীবন উৎসর্গ করেন। ভারতে তার নতুন নাম হয় ভগিনী নিবেদিতা। 1897 খ্রিস্টাব্দে 15ই জানুয়ারি বিবেকানন্দ দেশে ফেরেন। 1898 খ্রিস্টাব্দে 28 জানুয়ারি নিবেদিতা ভারতবর্ষে এসে পৌঁছান। এই ভারতবর্ষে আশাকে কেন্দ্র করে সেখানে তিনি এই মার্গারেটকে বিভিন্ন মতামত জানিয়ে পত্র লিখেছিলেন। 1898 খ্রিস্টাব্দের 23 ফেব্রুয়ারি হাওড়া জেলার বেলুড়ে তিনি স্বদেশবাসীর সেবার জন্য রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 1899 খ্রিস্টাব্দে 20 জুন দ্বিতীয়বার তিনি ইউরোপ যাত্রা করেন। 31 জুলাই লন্ডন গিয়ে পৌঁছান। লন্ডন থেকে 16ই আগস্ট নিউ ইয়র্কে গিয়ে পৌঁছেছিলেন। 1900 খ্রিস্টাব্দে 20 জুলাই বিবেকানন্দ আমেরিকা ত্যাগ করেন।
1901 খ্রিস্টাব্দে 30শে জানুয়ারি রামকৃষ্ণ মিশনকে রেজিস্ট্রি করে আইনগতভাবে বৈধ করে তোলেন তিনি। স্বামী ব্রহ্মানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট হয়েছিলেন। 1901 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে বিবেকানন্দ ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। মার্চ মাসে পূর্ববঙ্গে থাকার সময় অসুস্থ শরীর নিয়ে কাজ করে গেছেন। গৌহাটি থেকে শিলং হয়ে ফিরে আসেন বেলুড় মঠে। সেখানে 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই রাত্রি 9টার সময় দেহত্যাগ করেন। মৃত্যুর পূর্বে বারে বারে রামকৃষ্ণদেবের ভবিষ্যৎবাণী মনে পড়েছিল বিবেকানন্দের। মহৎ কার্য সম্পাদন করিবার ভার আমার স্কন্ধে অর্পিত হইয়াছে, কিন্তু আমি ক্ষুদ্র শক্তি, আমার দ্বারা উহা সম্ভবপর নহে ভাবিয়া হতাশ হইয়াছি। যতদিন যাইতেছি ততই যেন স্পষ্টতর রূপে বুঝিতেছি সনাতন ধর্মের লুপ্ত গৌরব পুনরুদ্ধার করাই তাহার অভিপ্রেত কর্ম। হায় ধর্মের কি শোচনীয় অধঃপতন। বিবেকানন্দ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, অল্প দিন পূর্বে বাংলাদেশে যে মহাত্মার মৃত্যু হইয়াছে, সেই বিবেকানন্দ পূর্ব ও পশ্চিমকে দক্ষিণ ও বামে রাখিয়া মাঝখানে দাঁড়াইতে পারিয়াছিলেন। তিনি ভারতবর্ষের সাধনাকে পশ্চিমে এবং পশ্চিমের সাধনাকে ভারতবর্ষে দিবার ও লইবার পথ রচনার জন্য নিজের জীবন উৎসর্গ করিয়াছিলেন। বিবেকানন্দ নিয়ে যতই বলা যায়, বলার শেষ হয় না। অনেক কথা তাকে নিয়ে বলা সম্ভব, কিন্তু আমরা আজকে বাংলা সাহিত্যে প্রাবন্ধিক বিবেকানন্দের কৃতিত্ব আলোচনা করব, যা সাহিত্যের ইতিহাসেও বিশেষ কাজে লাগবে। আমরা প্রাবন্ধিক বিবেকানন্দের যে আলোচনা করছি তা সাহিত্যের ইতিহাসের আলোচনার ক্ষেত্রেও বিশেষ কাজে দেবে বলে আমার মনে হয়। বিবেকানন্দের প্রবন্ধগুলির মধ্যে অন্যতম হলো 1902 প্রাচ্য পাশ্চাত্য, 1905 বর্তমান ভারত, 1905 পরিভ্রাজক, 1907 ভাববার কথা ইত্যাদি। স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত 1905 গ্রন্থের প্রবন্ধগুলো ধারাবাহিকভাবে পাক্ষিক উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হয়। 1899 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে উদ্বোধন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। উদ্বোধন পত্রিকার প্রথম বর্ষে 1305 থেকে 1306 খ্রিস্টাব্দে 6, 7, 8, 10, 11 সংখ্যায় এবং দ্বিতীয় বর্ষের 1306 থেকে 1307 বঙ্গাব্দে 7, 8 সংখ্যায় বর্তমান ভারত গ্রন্থের রচনাগুলি প্রকাশিত হয়েছিল। বিবেকানন্দের অনুবাদমূলক রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কর্মযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, জ্ঞানযোগ প্রসঙ্গে, ভক্তিযোগ, ভক্তি প্রসঙ্গে, গীতা প্রসঙ্গ, চিকাগো বক্তৃতা, কর্মযোগ প্রসঙ্গ, পাতঞ্জল যোগসূত্র, ধর্ম দর্শন, ধর্ম বিজ্ঞান, যোগ ও মনোবিজ্ঞান, ভক্তি রহস্য, মহাপুরুষ প্রসঙ্গ, ভারত প্রসঙ্গে, বেদান্তের আলোকে ইত্যাদি। বীরবাণী তার একটা কবিতার বই। বিবেকানন্দের রচনার বৈশিষ্ট্য সম্পর্কে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত লিখেছেন, বিবেকানন্দের ভিতরে ছিল যে চরম শ্রেয়বোধ প্রতিষ্ঠিত কর্মচঞ্চল সন্ন্যাসী, সে মহানুভাব মহাপ্রেমিক, যে মিথ্যাচার বিরোধী সংস্কারক, তাহার লেখার ভিতরে তার জীবন্ত পরিচয় আছে। সাহিত্য রচনায় তার কর্মযোগের অনন্য নাম মিথ্যাচারের বিরুদ্ধাচারণ। 3 বছর ধরে কন্যাকুমারিকা থেকে হিমালয় পর্যন্ত পায়ে হেঁটে ভ্রমণ করে যে অভিজ্ঞতা তিনি লাভ করেছিলেন তাকেই তুলে ধরেছেন তার রচনায়। তিনি বলেছেন, খালি পেটে ধর্ম হয় না। সুয়েজ খালে হাঙর শিকার রচনাটি স্বামী বিবেকানন্দের পরিব্রাজক গ্রন্থের অন্তর্গত। রচনাটি 12টি অনুচ্ছেদে বিভক্ত। 1899 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে স্বামী ত্রিগুণানন্দাতীতানন্দের সম্পাদনায় উদ্বোধন পত্রিকা প্রকাশিত হয়। ওই বছরই 20 জুন বিবেকানন্দ গোলকোন্ডা জাহাজে দ্বিতীয়বারের জন্য স্বামী তুরীয়ানন্দ এবং ভগিনী নিবেদিতাকে সঙ্গী করে পাশ্চাত্যে যাত্রা করেন। সে সময় জাহাজে থাকাকালীন বা বিদেশের কোথাও কোথাও অবস্থানকালে তিনি স্বামী ত্রিগুণাতীতানন্দকে সম্বোধন করে তার ভ্রমণ বৃত্তান্ত লিখে পাঠাতেন। সেই পত্রাবলী বিলাত যাত্রীর পত্র নামে উদ্বোধন পত্রিকার প্রথম বর্ষের 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 নম্বর সংখ্যায় এবং দ্বিতীয় বর্ষের 3, 4, 5 নম্বর সংখ্যায় এবং তৃতীয় বর্ষের 1, 3 নম্বর সংখ্যায় মোট 14টি সংখ্যায় প্রকাশিত হয়েছিল। তৃতীয় বর্ষের প্রথম সংখ্যা থেকেই অবশ্য বিলাত যাত্রীর পত্র নাম হয় পরিব্রাজক। 1905 খ্রিস্টাব্দ উদ্বোধন পত্রিকায় প্রকাশিত 14টি সংখ্যার অংশটুকুর বাইরেই এই বিষয়ে স্বামীজির হাতে লেখা 5-7 পৃষ্ঠার অংশ ও পরিশিষ্ট হিসাবে লিখিত 5 পৃষ্ঠার পাণ্ডুলিপির উপাদান শেষাংশ হিসেবে যুক্ত করি পরিব্রাজক গ্রন্থটি প্রকাশিত হয়। এই গ্রন্থের 71তম অনুচ্ছেদ থেকে 82তম অনুচ্ছেদ অবধি আমাদের পাঠ্য সুয়েজ খালে হাঙর শিকার রচনার অংশটি। আমরা আগেও বলেছি, আবারও বলছি যে কবি পরিচিতিকে বিশেষভাবে আলোচনা করার কারণ প্রধানত 3টি। প্রথমত, আমরা এই ক্লাসটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যেমন করছি, তেমনি যারা স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয় একাদশ দ্বাদশ পর্যায়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদেরও বিশেষ কাজে দেবে। তাছাড়াও এই সমস্ত লেখকদেরকে একাদশ দ্বাদশ শ্রেণীর পর্যায়ে সাহিত্যের ইতিহাসে পড়তে হচ্ছে, সেইটিও আলোচনা হয়ে যাচ্ছে। অর্থাৎ একই সঙ্গে আমরা যেমন একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য আলোচনা করছি, কবি পরিচিতি প্রসঙ্গে
একটু বৃহৎ আলোচনার মাধ্যমে সাহিত্যের ইতিহাসের অংশটিও আলোচিত হচ্ছে এবং স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দেবে তাদেরও বিশেষ সহায়তা করবে। আমরা এবার সুয়েজ খালে হাঙর শিকার স্বামী বিবেকানন্দের লেখা এই প্রবন্ধটি পাঠ করব। প্রকৃষ্ট বন্ধনে আবদ্ধ বিষয় উপযোগী পরিমিত রচনাকে বলা হয় প্রবন্ধ। প্রবন্ধের দুটো ভাগ, একটি বিষয় গৌরবী প্রবন্ধ আর একটি আত্মগৌরবী প্রবন্ধ। সুয়েজ খালে হাঙর শিকার একটি বিষয় গৌরবী প্রবন্ধ। এই বিষয় গৌরবী প্রবন্ধের মধ্যে প্রাবন্ধিক বিবেকানন্দ ব্যক্তিগত জীবনে তার ভ্রমণ অভিজ্ঞতাকে কেন্দ্র করে হাস্য রসাত্মকভাবে তুলে ধরেছেন। আমরা তা এখন পাঠ করব। 14 জুলাই রেড সি পার হয়ে জাহাজ সুয়েজ পৌঁছলো। এই লাইনটা তুলে একটি এমসিকিউ প্রশ্ন পড়েছে, 2016 সালে পড়েছিল। রেড সি পার হয়ে লেখকদের জাহাজ সুয়েজ বন্দরে কবে পৌঁছায়? সামনে সুয়েজ খাল, উত্তরটা সহজেই বোঝা যাচ্ছে 14 জুলাই। জাহাজে সুয়েজে নাব্বার মাল আছে, তার উপর এসেছে মিশরে প্লেগ, আর আমরা আনছি প্লেগ সম্ভবত। কাজেই দোতরফা ছোঁয়াছুঁয়ির ভয়। এই ছুঁতছাঁতের ন্যাটার কাছে আমাদের দিশি ছুঁতছাঁত কোথায় লাগে? মাল নাববে, কিন্তু সুয়েজের কুলি জাহাজ ছুঁতে পারবে না। জাহাজে খালাসি বেচারাদের আপদ আর কি, তারাই কুলি হয়ে ক্রেনে করে মাল তোলে। এই লাইনটা তুলে 2019 সালে এসে কেউ প্রশ্ন পড়েছে, জাহাজের খালাসি বেচারাদের আপদের কারণ কি? জাহাজে খালাসি বেচারাদের আপদ আর কি? আপদটা হচ্ছে ছোঁয়াছুঁয়ি, কারণ তারা সুয়েজের কুলিদের ছুঁতে পারবে না। তারাই কুলি হয়ে ক্রেনে করে মাল তুলে আলটপকা নিচে সুয়েজি নৌকায় ফেলছে। তারা নিয়ে ডাঙায় যাচ্ছে। কোম্পানির এজেন্ট ছোট লঞ্চে করে জাহাজের কাছে এসেছে। ওঠবার হুকুম নেই, ক্যাপ্টেনের সঙ্গে জাহাজের নৌকায় কথা হচ্ছে। এ তো ভারতবর্ষের নয় যে গোরা আদমি, প্লেগ আইন ফাইন সকলের পার। এখানে ইউরোপের আরম্ভ। স্বর্গে ইঁদুর বাহন, প্লেগ পাছে ওঠে, তাই এত আয়োজন। প্লেগ বিষ প্রবেশ থেকে 10 দিনের মধ্যে ফুটে বেরোয়। অর্থাৎ কারো শরীরে যদি প্লেগের জীবাণু ঢোকে তাহলে তা বেরুতে বা প্রকাশিত হতে 10 দিন সময় লাগে। যেমন করোনা ভাইরাসের ক্ষেত্রে 14 দিন, তাই 10 দিনের আটক মানে কোয়ারেন্টাইন। তাই এত আয়োজন। আমাদের কিন্তু 10 দিন হয়ে গেছে, মানে ফাঁড়া কেটে গেছে। কিন্তু মিশরি আদমিকে ছুলেই আবার 10 দিন আটক। তাহলে আর নেপালসেও লোক নাবানো হবে না, মার্সাইতেও নয়। কাজেই যা কিছু কাজ হচ্ছে সব আলগোছে। কাজেই ধীরে ধীরে মাল নাবাতে সারাদিন লাগে। রাত্রিতে জাহাজ অনায়াসেই খাল পার হতে পারে যদি সামনে বিজলি আলো পায়। বিজলি আলো মানে যদি ইলেকট্রিকের আলো পাওয়া যায় তাহলে জাহাজ এগোতে পারে। কিন্তু সে আলো পরাতে গেলে সুয়েজের লোককে জাহাজ ছুঁতে হবে, অর্থাৎ জাহাজে সেই আলো লাগাতে হবে। ব্যাস 10 দিন কারান্টিন। এখন আমরা যে কোভিড-19 এর জন্য 14 দিন কোয়ারেন্টিন, অর্থাৎ আগেও কোয়ারেন্টিন চলেছে। সুয়েজ খাল পড়তে গিয়ে আমরা তা দেখলাম, অর্থাৎ আগেও কোয়ারেন্টিন হতো প্লেগ রোগকে কেন্দ্র করে। কাজেই রাতেও যাওয়া হবে না, 24 ঘন্টা এখানেই পড়ে থাকো সুয়েজ বন্দর। প্রশ্ন পড়তে পারে প্লেগ হলে কদিনের কারান্টিন হতো? উত্তর হলো 10 দিন। এটি বড় সুন্দর প্রাকৃতিক বন্দর। আমরা আলোচনা করার প্রথমেই বলবো এই প্রবন্ধটা খুব সুন্দর বুঝতে পারবে একজন শিক্ষার্থী যদি প্রতিটি মুহূর্তে পৃথিবীর ম্যাপ অনুসরণ করে। তাহলে পৃথিবীর ম্যাপ দেখে বিষয়টা বোঝা যাবে। কারণ স্বামী বিবেকানন্দ এই প্রবন্ধে প্রতিটি ক্ষেত্রে ভৌগোলিক নিদর্শন দিয়ে তার বক্তব্যকে উপস্থাপন করেছেন। এটি বড় সুন্দর প্রাকৃতিক বন্দর, প্রায় 3 দিকে বালির ঢিপি আর পাহাড়। এই লাইনটি তুলেও প্রশ্ন পড়েছে 2014 সালে এমসিকিউ, সুয়েজ বন্দরের প্রায় 3 দিকে কি রয়েছে? বালির ঢিপি, জলও খুব গভীর, জলে অসংখ্য মাছ আর হাঙর ভেসে বেড়াচ্ছে। এই বন্দরে আর অস্ট্রেলিয়ার সিডনি বন্দরে যত হাঙর, তাহলে হাঙর মাছ কোথায় কোথায় পাওয়া যায়? না অস্ট্রেলিয়ার সিডনি বন্দর আর এই সুয়েজ বন্দরে। এমনি আর দুনিয়ার কোথাও নাই। বাগে পেলেই মানুষকে খেয়েছে, মানে এমন বড় বড় মাপের হাঙর যা মানুষকে পর্যন্ত খেয়ে ফেলে। জলে ওই জন্য নামে নাকি। সাপ আর হাঙরের ওপর মানুষের জাত ক্রোধ, যদিও মানুষও বাগে পেলে ওদের ছাড়ে না। সকালবেলা খাবার দাবার আগেই শোনা গেল যে জাহাজের পেছনে বড় বড় হাঙর ভেসে বেড়াচ্ছে। এই লাইনটা তুলে প্রশ্ন পড়েছে 2016 সালে একাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায়, জাহাজের পেছনে বড় বড় হাঙর ভেসে ভেসে বেড়াচ্ছে, হাঙর ভেসে বেড়ানোর বর্ণনা দাও। গতবারে আসবার সময় সুয়েজে জাহাজ অল্পক্ষণই ছিল, তাও বা শহরের গায়ে। হাঙরের খবর শুনেই আমরা তাড়াতাড়ি
উপস্থিত সেকেন্ড ক্লাসটি জাহাজের পাছার উপর মানে পেছন দিকে। সেই ছাদ হতে বারান্দা ধরে কাতারে কাতারে স্ত্রী পুরুষ ছেলে মেয়ে ঝুঁকে হাঙর দেখছে। আমরা যখন হাজির হলুম তখন হাঙর মিয়ারা একটু সরে গেছে। আসলে এটা বিবেকানন্দ লিখছেন তুরিয়ানন্দকে চিঠি, সেটাই আমরা পড়ছি। মনটা বড়ই ক্ষুণ্ণ হলো, কারণ তিনি হাঙর দেখতে পেলেন না। কিন্তু দেখি যে জলের গাংধারার মতো এক প্রকার মাছ ঝাঁকে ঝাঁকে ভাসছে, আর একরকম খুব ছোট মাছ জলে ঠিক ঠিক করছে। মাঝে মাঝে এক একটা বড় মাছ অনেকটা ইলিশ মাছের চেহারা তীরের মতো এদিক ওদিক করে দৌড়চ্ছে। মনে হলো বুঝি উনি হাঙরের বাচ্চা। এই লাইনটি তুলে 2016 সালে প্রশ্ন পড়েছে এমসিকিউতে, কোন মাছকে দেখে লেখকের হাঙরের বাচ্চা মনে হয়েছিল। কিন্তু জিজ্ঞাসা করে জানলুম তা নয়, ওর নাম বনিটো। তাহলে কোন মাছকে দেখে লেখকের হাঙরের বাচ্চা মনে হয়েছিল? বনিটো মাছ। পূর্বে ওর বিষয় পড়া গেছিল বটে, অর্থাৎ বিবেকানন্দ বনিটো মাছ সম্পর্কে আগে কিছু পড়াশোনা করেছেন এবং মালদ্বীপ হতে উনি শুটকি রূপে আমদানি হন, হুড়ি চড়ে তাও পড়া ছিল। অর্থাৎ এই বনিটো মাছই শুটকি মাছ রূপে শীতকালে বাজারে আসে, যার প্রচন্ড দুর্গন্ধ। ওর মাংস লাল ও বড় সুস্বাদু। অর্থাৎ বনিটো মাছের যে মাংস তা বেশ সুন্দর, তাও শোনা আছে। এখন ওর তেজ আর বেগ দেখে খুশি হয়। অর্থাৎ প্রাবন্ধিক এর আগে বনিটো মাছ সম্পর্কে শুনেছিলেন, এখন তাকে সচক্ষে দেখার সুযোগ পেল। অত বড় মাছটা তীরের মতো জলের ভিতর ছুটছে, আর সে সমুদ্রের কাঁচের মতো জল, তার প্রত্যেক অঙ্গ ভঙ্গি দেখা যাচ্ছে। 20 মিনিট আধ ঘন্টা টাক এই প্রকার বনিটোর ছোটাছুটি আর ছোট মাছের কিলবিলিত দেখা যাচ্ছে। আধ ঘন্টা 3 কোয়ার্টার ক্রমে তিতিবিরক্ত হয়ে আসছি। এমন সময় একজন বললে ওই ওই, 10-12 জন বলে উঠলো ওই আসছে ওই আসছে। চেয়ে দেখি দূরে একটা প্রকাণ্ড কালো বস্তু ভেসে আসছে। অর্থাৎ এই লাইনটা তুলেও প্রশ্ন করতে পারি, ওই ওই, 10-12 জন বলে উঠলো ওই আসছে। কি আসছে? আসলে 5-7 ইঞ্চি জলের নিচে ক্রমে বস্তুটা এগিয়ে আসতে লাগলো। প্রকাণ্ড থ্যাবড়া মাথা দেখা গেল। সে গদাই লস্করি চাল, বনিটোর শোঁশো তাতে নেই, তবে একেবারে ঘাড় ফেরালি একটা মস্ত চকর হলো। বিভীষণ মাছ গম্ভীর চালে চলে আসছে, আর আগে আগে 2-1টা ছোট মাছ আর কতকগুলো ছোট মাছ তার পিঠে গায়ে পেটে খেলে বেড়াচ্ছে। কোনোটা বা জেঁকে তার ঘাড়ে চড়ে বসেছে। ইনি সসাঙ্গপাঙ্গ হাঙ্গর। যে মাছগুলি হাঙ্গরের আগে আগে যাচ্ছে তাদের নাম আড়কাঠি পাইলট ফিশ। এই লাইনটা তুলেও প্রশ্ন করতে পারে যে হাঙ্গরের আগে যে সমস্ত মাছ যাচ্ছে তাদের নাম কি? না আড়কাঠি পাইলট ফিশ। তারা হাঙ্গর শিকার দেখিয়ে দেয় আর বোধহয় প্রসাদটা আসাদটা পায়। অর্থাৎ হাঙ্গর যে আসছে তা শিকারীদের জানিয়ে দেয়। শিকারীরা হাঙ্গর শিকার করলে যে ফেলে দেয়া অংশটা পড়ে থাকে তারা সেটা ভক্ষণ করে। কিন্তু হাঙ্গরের সে মুখ ব্যাদান দেখলে তারা যে বেশি সফল হয় তা বোধ হয় না। যে মাছগুলি আশেপাশে ঘুরছে, পিঠে চড়ে বসছে, তারা হাঙ্গর চোষক। প্রশ্ন পড়তে পারে হাঙ্গর চোষক কারা? তাদের বুকের কাছে প্রায় 4 ইঞ্চি লম্বা ও 2 ইঞ্চি চওড়া চ্যাপ্টা গোলপানা একটি স্থান আছে। তার মাঝে যেমন ইংরেজি অনেক রবারের জুতোর তলায় লম্বা লম্বা জুলি কাটা কিরকিরে থাকে, তেমনি জুলি কাটা দেখতে। সেই জায়গাটায় ওই মাছ হাঙ্গরের গায়ে দিয়ে চিপসে ধরে, তাই হাঙ্গরের গায়ে পিঠে চড়ে চলছে দেখায়। এরা নাকি হাঙ্গরের গায়ের পোকা মাকড় খেয়ে বেঁচে থাকে। এই 2 প্রকার মাছ পরিবেষ্টিত না হয়ে হাঙ্গর চলেন না। প্রশ্ন করতে পারে এই 2 প্রকার মাছ পরিবেষ্টিত না হয়ে হাঙ্গর চলেন না, কোন 2 প্রকার মাছ? তা হাঙ্গর চোষক, আর এদের নিজের সহায় পরিষদ জ্ঞানে কিছু বলেনও না। অর্থাৎ হাঙ্গর এই সমস্ত মাছকে কিছু বলেন না। এই মাছ একটা ছোট হাত সুতোয় ধরা পড়লো, তারা বুকের জুতোর তলা একটু চেপে দিয়ে বা তুলতেই সেটা পায়ের সঙ্গে চিপসে উঠতে লাগলো। ওই রকম করে সে হাঙ্গরের গায়ে লেগে যায়। সেকেন্ড ক্লাসের লোকগুলি বড়ই উৎসাহ। তাদের মধ্যে একজন ফৌজি লোক, তার তো উৎসাহের সীমা নেই। প্রশ্ন করতে পারে কার উৎসাহের সীমা নেই? ফৌজি লোকে। কোথা থেকে জাহাজ খুঁজে একটি ভীষণ বড়শি জোগাড় করলে সে কুয়োর ঘটি তোলার ঠাকুরদা, অর্থাৎ যখন কাউকে পাওয়া যায় না তখন ওই কুয়োর ঘটি তোলার ঠাকুরদা মানে একজন শিখণ্ডী আসেন, তিনি সমস্ত দায়িত্ব পালন করে। সেই দায়িত্ব পালন করার মতো মানুষ এই ফৌজি লোকটা। তাতে শেরখানেক মাংস আচ্ছা দড়ি দিয়ে জোর করে জড়িয়ে বাঁধলে তাতে একটা মোটা কাছি বাঁধা হলো। 4 হাত বাদ দিয়ে একখানা মস্ত কাঠ ফাতনার জন্য লাগানো হলো। তারপর ফাতনা শুদ্ধ বড়শি ঝুপ করে জলে ফেলে দেওয়া হলো। জাহাজের নিচে একখানা পুলিশের নৌকা আমরা আসা পর্যন্ত চৌকি দিচ্ছিল। চৌকি মানে পাহারা দিচ্ছিল। পাছে ডাঙ্গার সঙ্গে আমাদের কোন রকম ছোঁয়াছুঁই হয়, অর্থাৎ যাতে কারোর সঙ্গে কারোর ছোঁয়াছুঁই না হয়, মানে সোশ্যাল ডিস্টেন্স বা সামাজিক দূরত্ব বজায় থাকে। এখন যেমন আমরা এই করোনা ভাইরাসের জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে চলছি, সেরকমই তখন প্লেগের জন্য সামাজিক দূরত্ব বজায়ের ব্যাপারটি বোঝানো হয়েছে এখানে। সেই নৌকার উপর আবার 2 জন দিব্যি ঘুমোচ্ছিল আর যাত্রীদের যথেষ্ট ঘৃণার কারণ হচ্ছিল। এক্ষণে তারা বড় বন্ধু হয়ে উঠলো। হাঁকাহাঁকির চোটে আরব মিয়া চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালেন। কি একটা হাঙ্গামা উপস্থিত বলে কোমর আটবার জোগাড় করছে। এমন সময় বুঝতে পারলেন যে এত হাঁকাহাঁকি কেবল তাকে কড়ি কাষ্ঠরূপে হাঙ্গর
ধরবার ফাতনাটিকে টোপ সহিত কিঞ্চিত দূরে সরিয়ে দেবার অনুরোধ ধ্বনি। অর্থাৎ যে আরব মিয়া ঘুমুচ্ছিলেন তাকে ডেকে এই ফাতনাটাকে সরিয়ে দেওয়ার অনুরোধ করা হচ্ছে। তখন তিনি নিঃশ্বাস ছেড়ে আকর্ণ বিস্তার হাসি হেসে একটা বলগির ডগায় করে ঠেলে ঠুলে ফাতনাটাকে দূরে ফেললেন। ফাতনা হলো মাছ ধরবার সময় একটা সংকেত চিহ্নবাহী অংশ, যার মাধ্যমে বোঝা যায় যে মাছ টোপ খেয়েছে। এক্ষেত্রে হাঙরের টোপ খাওয়াকে বোঝানোর জন্য এই ফাতনা শব্দটি ব্যবহার করা হয়েছে। আর আমরা উদ্গ্রীব হয়ে পায়ের ডগায় দাঁড়িয়ে বারান্দায় ঝুঁকে ওই আসে শ্রী হাঙরের জন্য সচকিত নয়নং পশ্যতি তব পন্থানং হয়ে রইলাম। এই লাইনটি প্রাবন্ধিক বিবেকানন্দ জয়দেবের গীতগোবিন্দম মহাকাব্য থেকে ব্যবহার করেছেন। এটা গীতগোবিন্দ কাব্যে জয়দেব লিখেছেন সচকিত নয়নং পশ্যতি তব পন্থানং, অর্থাৎ কৃষ্ণের আশার অপেক্ষায় সচকিত নয়নে রাধা চেয়ে আছেন তার বর্ণনা। এবং যার জন্য মানুষ ওই প্রকার ধরপর করে সে চিরকাল যা করে তাই হতে লাগলো, অর্থাৎ সখী শ্যাম না এলে। এটাও একটি বৈষ্ণব পদাবলীর পদ। সখী শ্যাম না এলে বিপিনে তবে কি হবে গো সজনী, লম্পট স্বভাব তার জানি বুঝি কার সহবাসে পোহায় রজনী। অর্থাৎ শ্যাম যদি না আসে তাহলে সখী রাধার সেজে কি লাভ। সকল দুঃখেরই একটা পার আছে, অর্থাৎ শেষ আছে। তখন সহজাত জাহাজ হতে 200 হাত দূরে বৃহৎ ভিস্তি মশকের আকার কি একটা ভেসে উঠলো। অর্থাৎ কত হাত দূরে মশকের আকার ভেসে উঠেছিল না 200 হাত দূরে। এই লাইনটা তুলেও প্রশ্ন করতে পারে। সঙ্গে সঙ্গে ওই হাঙর রব চুপ চুপ ছেলের দল, অর্থাৎ সবাই সবাইকে চুপ করতে বলছে, কিন্তু কেউই চুপ করছে না। হাঙর পালাবে, বলি ওহে সাদা টুপিগুলো একবার নামাও না, হাঙরটা যে ভড়কে যাবে। অর্থাৎ এত মানুষকে টুপি পরা অবস্থায় দেখলে হাঙর ভয় পেয়ে যেতে পারে। হাঙর পালাবে, বলি ওহে সাদা টুপিগুলো একবার নামাও না। ইত্যাকার আওয়াজ যখন কর্ণকুহরে প্রবেশ করছে তাবৎ সেই হাঙর লবণ সমুদ্র জন্মা বর্ষি সংলগ্ন সোরের মাংসের তালটি উদর আগ্নিতে ভস্মাবশেষ করবার জন্য পাল ভরে নৌকার মতো শোষো করে সামনে এসে পড়লেন। অর্থাৎ শুয়োরের মাংস দিয়ে যে টোপ তৈরি করা হয়েছিল হাঙরকে ধরার জন্য, তার গন্ধ পেয়ে হাঙর ছুটে আসছে খাবে বলে। আর 5 হাত, এইবার হাঙরের মুখ টোপে ঠেকেছে। সে ভীম পুচ্ছ একটু হেললো, অর্থাৎ ভীষণ ভাবে তার লেজটা নড়ে উঠলো, সোজা গতি চক্রাকারে পরিণত হলো, যা হাঙর চলে গেল জেহে। অর্থাৎ হাঙর খেতে এসেও যে চলে গেল সেটা বোঝা যাচ্ছে। আবার পুচ্ছ একটু বাঁকলো, আর সেই প্রকাণ্ড শরীর ঘুরে বর্ষি মুখও দাঁড়ালো, আবার শোঁ করে আসছে। ওই হাঁ করে বর্ষি ধরে ধরে আবার সেই পাপ লেজ নড়লো, আর হাঙর শরীর ঘুরিয়ে দূরে চললো। অর্থাৎ হাঙর আসছে, টোপ দেখছে আর চলে যাচ্ছে, খাচ্ছে না। আবার এই চক্র দিয়ে আসছে, আবার হাঁ করছে, ওই টোপটা মুখে নিয়েছে। অর্থাৎ কিছু সময় দেখার পর টোপটাকে হাঙর মুখে নিল। এইবার ওই চিতিয়ে পড়লো, অর্থাৎ টোপ খাওয়ার পরেই হাঙর চিতিয়ে পড়েছিল, টোপ খেয়েছিল। যেই না টোপ পুরোটা খেয়েছি তখন ভুল করে টান টান বলে 40-50 জন টান মারলো প্রাণপণে। কি জোর মাছের, কি ঝাপটা। হাঙর ঝাপটা মারলো, কি হাঁ টান টান, জল থেকে ওই উঠলো, ওই যে জলে ঘুরছে, আবার চিতুচ্ছে, টান টান, যা টোপ খুলে গেল। অর্থাৎ টোপ খুলে হাঙর পালিয়ে গেল। এই লাইনটি তুলে 2014 সালে 5 নম্বরে একাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষায় একটি প্রশ্ন পড়েছে, যা টোপ খুলে গেল, হাঙর পালালো। টোপ খুলে হাঙর কিভাবে পালিয়েছিল তা নিজের ভাষায় বর্ণনা কর। তাই তো হে তোমাদের কি তাড়াতাড়ি বাপু, একটু সময় দিলে না টোপ খেতে। অর্থাৎ টোপটা যদি হাঙর পুরো খেত তাহলে কাঁটা গেঁথে যেত, কাঁটা গেঁথে গেলে তাকে তুলতে সহজ হতো। যেই চিতিয়েছে অমনি কি টানতে হয়, আর গতশ্চ শোচনা নাস্তি। অর্থাৎ যা চলে গেছে তাকে নিয়ে অনুশোচনা করে লাভ নেই। এই লাইনটি তুলেও একটি প্রশ্ন পড়েছে 2015 সালের এমসিকিউ প্রশ্ন, গতস্য শোচনা নাস্তি। অর্থাৎ যা শেষ হয়ে গেছে তা নিয়ে অনুশোচনা করে কোনো লাভ নেই। আর কাটি মাছকে উপযুক্ত শিক্ষা দিলে কিনা তা খবর পাইনি। মোদ্দা হাঙর তো চোঁচা, অর্থাৎ তাড়াতাড়ি চলে গেল। আবার সেটা ছিল বাঘা, মানে বাঘের মতো কালো কালো ডোরা কাটা। যাই হোক, বাঘা বর্ষি সন্নিধি পরিত্যাগ করবার জন্য আর কাঠি রক্ত চোষা অন্তর দধি, অর্থাৎ তারাও চলে গেল। কিন্তু নেহাত হতাশ হওয়ার প্রয়োজন নেই। ওই যে পলায়ন বাঘার গা ঘেঁষে আর একটা প্রকাণ্ড থ্যাবড়া মুখ চলে আসছে। আহা, হাঙরদের ভাষা নেই, নইলে বাঘা নিশ্চিত পেটের খবর তাকে দিয়ে সাবধান করে দিত। অর্থাৎ প্রাবন্ধিক বলছেন হাঙররা কথা বলতে পারে না, তাই যে বাঘা হাঙরটা টোপ খেয়ে ফেলেছিল সে মরতে মরতে বেঁচে গেল, এই খবরটা সে তার বন্ধুকে জানাতে পারত। তো কিন্তু যেহেতু তার মুখের ভাষা নেই তাই সে তা বলতে পারছে না। দেখো এ সাবধান, ওখানে একটা নতুন জানোয়ার এসছে, বড় সুস্বাদ সুগন্ধ মাংস তার, কিন্তু কি শক্ত হাত। এতকার হাঙর গিরি করছি, কত রকম জানোয়ার জ্যান্ত মরা আধমরা উদরস্থ করেছি, কত রকম হাড় গোড় ইট পাথর কাঠ টুকরো পেটে পুড়েছি, কিন্তু এ হাড়ে
ধারের কাছে আর সব মাকমই মাকম। এই দেখো না আমার দাঁতের দশা, চোয়ালের দশা কি হয়েছে। বলে একবার সেই আকটি দেশ বিস্তৃত মুখ বেদান করে আগন্তুক হাঙরকে অবশ্যই দেখা। অর্থাৎ এই যে টোপ খেতে গিয়ে তার দাঁতে কি আঘাত লেগেছে বা তার কি অবস্থা হয়েছিল, সে আগন্তুক হাঙরকে সব জানাতে পারে। সেও প্রাচীন বয়স সুলভ অভিজ্ঞতা সহকারে চ্যাং মাছের পিত্তি, কুঁজো ভেটকির পিলে, ঝিনুকের ঠান্ডা সুরুয়া ইত্যাদি সমুদ্রজ মহৌষধি কোনো না কোনোটা ব্যবহারের উপদেশ দিত। কিন্তু যখন ওসব কিছুই হলো না, তখন হয় হাঙরদের অত্যন্ত ভাষার অভাব, নতুবা ভাষা আছে কিন্তু জলের মধ্যে কথা কওয়া চলে না। অতএব যতদিন না কোনো প্রকার হাঙ্গুরে অক্ষর আবিষ্কার হচ্ছে, ততদিন সে ভাষার ব্যবহার কেমন করে হয়। অথবা বাঘা মানুষ ঘেঁষা হয়ে মানুষের দাঁত পেয়েছে, তাই থ্যাবড়াকে আসল খবর কিছু না বলে মুচকি হেসে ভালো আছো তো হে বলে সরে গেল। আমি একাই ছবি। আগে যান ভগীরথ শঙ্খ বাজাইয়া, পাছু পাছু যান গঙ্গা। এটা একটা পুরাণের গল্প। ভগীরথের গঙ্গা আনায়ন বৃত্তান্ত থেকে প্রাবন্ধিক বলেছেন। শঙ্করধ্বনি তো শোনা যায় না, কিন্তু আগে আগে চলছেন পাইলট ফিশ, আমরা আগেই পড়েছি। আর পাছু পাছু প্রকাণ্ড শরীর নাড়িয়ে আসছে থ্যাবড়া, তার আশেপাশে নৃত্য করছে হাঙ্গর চোষক মাছ। আহা ও লোক কি ছাড়া যায়। এই লাইনটি তুলে 2014 সালে একটি প্রশ্ন এসএকিউতে পড়েছিল একাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষায়। আহা লোভ কি ছাড়া যায়, কোন লোভের কথা বলা হয়েছে। 10 হাত দরিয়ার উপর ঝিকঝিক করে তেল ভাসছে আর খুশবু কত দূর ছুটছে, তাই থ্যাবড়া বলতে পারে। তার উপর সে কি দৃশ্য, সাদা লাল জর্দা এক জায়গায়। আসল ইংরেজি শুয়োরের মাংস কালো প্রকাণ্ড বর্ষির চারিধারে বাঁধা জলের মধ্যে রং বেরঙের গোপীমণ্ডল মধ্যস্থ কৃষ্ণের ন্যায় দোলা খাচ্ছে। এবার সব চুপ, নড়ো চড়ো না, আর দেখো, তাড়াতাড়ি করো না, মোদ্দা কাছির কাছে কাছে থেকো। ওই বর্ষির কাছে কাছে ঘুরছে, টোপটা মুখে নিয়ে নেড়ে চেড়ে দেখছে। দেখুক, চুপ চুপ। এইবার চিত হলো, আসলে যে কোনো মাছই টোপ খাওয়ার পূর্বে একটু নেড়ে চেড়ে দেখে। ওই যে আড়ে গিলছে, চুপ চুপ, গিলতে দাও। তখন থ্যাবড়া অবসর ক্রমে আর হয়ে টোপ উদরস্থ করে যেমন চলে যাবে, অমনি পড়ল টান। বিস্মিত থ্যাবড়া মুখ ঝেড়ে চাইলে সেটাকে ফেলে দিতে, উল্টো উৎপত্তি, বড়শি গেল বিধে। আর উপরে ছেলে বুড়ো জোয়ান, দে টান, কাছি ধরে দে টান। ওই হাঙ্গরের মাথাটা জল ছাড়িয়ে উঠল। টান ভাই টান। ওই যে প্রায় আধখানা হাঙর জলের উপর। বাপ কি মুখ, ও যে সবটাই মুখ আর গলা হে। টানো টানো। ওই সবটাই জল ছাড়িয়েছে। ওই যে বড়শিটা বিঁধেছে, ঠোঁট এফোড় ওফোড়। টানো। থামো থামো। ও আরব পুলিশ মাঝি, ওর লেজের দিকে একটা দড়ি বেঁধে দাও তো, নইলে যে এত বড় জানোয়ার টেনে তোলা দায়। সাবধান হয়ে ভাই, ও লেজের ঝাপটায় ঘোড়ার ঠ্যাং ভেঙে যায়। আবার টানো। কি ভারী হে। ও মা, ও কি, তাই তো হে। হাঙরের পেটের নিচে দিয়েও ঝুলছে কি, ও যে নাড়ি ভুঁড়ি। নিজের ভারে নিজের নাড়ি ভুঁড়ি বেরোলো যে, যাক ওটা কেটে দাও, জলে পড়ুক, বোঝা কমুক। টানো ভাই টানো। এই যে রক্তের ফোয়ারা হে, আর কাপড়ের মায়া করলে চলবে না। টানো। এই এলো, এইবার জাহাজের উপর ফেলো। ভাই হুঁশিয়ার, খুব হুঁশিয়ার। তেড়ে এক কামড়ে একটা হাত ওয়ার, আর ওই লেজ সাবধান। এইবার দড়ি ছাড়ো। ধুপ, বাবা কি হাঙ্গর, কি ধপাস করে জাহাজের উপর পড়লো। সাবধানের মার নেই। ওই কড়ি কাঠখানা দিয়ে ওর মাথায় মারো। ওহে ফৌজি ম্যান, তুমি সেপাই লোক, এ তোমারই কাজ বটে তো। রক্তমাখা গায়ে কাপড়ে ফৌজি যাত্রী কড়ি কাঠ উঠিয়ে দুম দুম দিতে লাগলো হাঙরের মাথায়। আর মেয়েরা আহা কি নিষ্ঠুর, মেরোনা মেরোনা ইত্যাদি চিৎকার করতে লাগলো, অথচ দেখতেও ছাড়বে না। তারপর কি বিভৎস কাণ্ড, এইখানি বিরাম হোক। কেমন করে সে হাঙ্গরের পেট চেরা হলো, কেমন রক্তের নদী বইতে লাগলো, কেমন সে হাঙ্গর ছিন্ন বস্ত্র, ভিন্ন দেহ, ছিন্ন হৃদয় হয়েও কতক্ষণ কাঁপতে লাগলো, নড়তে লাগলো, কেমন করে তার পেট থেকে অস্থি, চর্ম, মাংস, কাঠ টুকরো একরাশ বেরুলো, সে সব কথা থাক। এই পর্যন্ত যে সেদিন আমার খাওয়া দাওয়ার দফা মাটি হয়ে গিয়েছিল। সব জিনিসেই সেই হাঙরের গন্ধ বোধ হতে লাগলো। আজ আমরা এই পর্যন্ত পাঠ করলাম। এখানে বিবেকানন্দের ভ্রমণ অভিজ্ঞতার একটি সুন্দর হাস্যরসাত্মক গল্প রসের সন্ধান পাওয়া গেল। ভ্রমণ সাহিত্যের এটা একটি বিশেষ বৈশিষ্ট্য, অর্থাৎ ভ্রমণ অভিজ্ঞতাকে কেন্দ্র করে
লেখক যা রচনা করেন তাকে সাধারণভাবে ভ্রমণ সাহিত্য বলা হয়ে থাকে। আমরা এর পরের অংশটি আগামী ক্লাসে পড়ব। সেখানে পুরোপুরি ঐতিহাসিক, বাণিজ্যিক এবং ভৌগোলিক বর্ণনা বিস্তারিতভাবে রয়েছে। সকলকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের দিশা এডুকেয়ার চ্যানেলটি দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। পরবর্তী পর্যায়ের নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত প্রদান করুন। শিক্ষা সংক্রান্ত সমস্ত বিষয় জানতে আমাদের disaeducare.in ওয়েবসাইটটি দেখুন। নমস্কার।